শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। চট্টগ্রামে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ দুজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের দাবি তারা মোটরসাইকেল আরোহী ছিলেন, মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। শনিবার রাতে বন্দর থানার দুমপাড়া রিং রোড এলাকা থেকে তাদের আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান। নিহতদের একজন আসাদুল ইসলাম, তিনি বহুজাতিক কোম্পানি কোর্টস বাংলাদেশের কর্মকর্তা। অন্যজন মোহাম্মদ মঞ্জুর, তিনি একটি ফিশিং ট্রলারের মাঝি। পুলিশের দাবি দুজনই একই মোটরসাইকেলে ছিলেন, তবে ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কেননা আসাদুল বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলেন পতেঙ্গা আর মঞ্জুর ফিরছিলেন কাঠগড়ে। তাহলে একসাথে বা মোটরসাইকেল দুর্ঘটনায় কিভাবে মারা গেলেন তা স্পষ্ট না হলেও পুলিশ বলছে ঘটনাটির তদন্ত চলছে। হাজি ক্যাম্প থেকে ওখান দিয়ে ওর বোনের বাড়ি নাকি বাড়িদের বাড়ি আছে, মানে ওখানে দেখতে যাচ্ছে তো একটুকে কালকে সকালে আমার সাথে ডিউটি করছে। আসাদ তো একা বাইক নিয়ে গেছে, আর থানায় যেটা ধারণা করতেছে আসাদের পিছনে যাত্রী ছিল। আমাদের সেটা মনে হচ্ছে না বলতে আসাদের যে অ্যাসেট, ও নিজস্ব 2-3 সিএনজি আছে এবং হাজি ক্যাম্পের ওখানে জায়গা কিনে বাড়ি করছে, ছেলে অনার্সে পড়ে, ওর মোটামুটি সেটেল ও। তো সে 200-100 টাকার জন্য পাঠাও ভাড়া মারবে, সেটা আমার বিশ্বাসযোগ্য নয়। ঘটনার সংবাদ পেয়ে গিয়ে এই দুইটা ডেড বডি একসাথে পড়া অবস্থায় পায় এবং মোটরসাইকেলটা পাশে পড়া ছিল। স্থানীয় লোকজনের সহায়তা উদ্ধার করে স্পট যেহেতু হসপিটালে পাঠায়। মানে পোস্টে বাংলাদেশে চাকরি করে পার্ট টাইম নাকি পাঠাও চালায়। ওই লোক হলো যিনি আরোহী ছিল, আমরা ধারণা করতেছি উনি হলো মাছের ট্রলারে চাকরি করে। উনি ওখান থেকে সম্ভবত পতেঙ্গা থেকে ফৌজদারহাটের দিকে যাচ্ছিল। সড়ক আইনে একটা মামলা নিচ্ছে পাইছে, আমরা তদন্ত করে পরবর্তীতে আরো ডিটেইলস জানা যাবে। এদিকে চট্টগ্রামের বীরসরাই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেছে আনসার ভিডিপির এক কর্মকর্তার। দুপুরে আবু তোরাব এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিনের বাড়ি রামগতিতে। তিনি আনসার ভিডিপির বীরসরাই ইউনিটে কর্মরত ছিলেন। দুপুরে অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে তিনি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাচ্ছিলেন। পথে একটি বেপরোয়া অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। দর্শক, নাইক্ষ্যংছড়ির বাইশারীতে 6 রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, অপহৃতদের উদ্ধারে পুলিশ প্রশাসন কি বলছে, আর ঘন ঘন রাবার শ্রমিক অপহরণের ঘটনা কেন ঘটছে আসলে? আসলে বেশ কিছুদিন যাবত বান্দরবানের লামা তারপর আইকদম এবং নাইক্ষ্যংছড়ি যে সমস্ত রাবার প্লট রয়েছে সে সমস্ত জায়গা থেকে রাবার শ্রমিকদেরকে অপহরণের ঘটনা ঘটছে। গত 18 মাসে প্রায় 50-এর অধিক রাবার শ্রমিক আসলে বিভিন্নভাবে অপহরণের শিকার হয়েছে এবং মুক্তিপণের বিনিময়ে আসলে তাদেরকে মুক্তি দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসন সুনির্দিষ্টভাবে কাউকে গ্রেফতার করতে পারেনি। যেমনটি গত শুক্রবার রাতে 9:30টার দিকে বাইশারীর আলিক্ষং মৌজার একটি রাবার বাগানে জঙ্গল পরিষ্কার করার পরে কাউসারের একটি বাগানে আসলে রাবার শ্রমিকরা ঘুমারে যেই রাবার স্টাফ কোয়ার্টার রয়েছে সেখানে ঘুমাচ্ছিল। এই সময়টা আসলে তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়ার একটি ঘটনা ঘটে এবং এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে। এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধারের তেমন কোনো আসলে তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে এবং রাবার মালিকের পক্ষ থেকে আমরা যেটি তথ্য পেয়েছি, এই পর্যন্ত তাদেরকে অপহরণের পর একজন প্রতি 30,000 টাকা করে আসলে তাদের কাছ থেকে 1,80,000 টাকা, প্রায় 2 লক্ষ টাকা আসলে তারা দাবি করেছে এবং সে টাকা দেওয়ার পরে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। তবে গোয়েন্দা নজরদারি যে তথ্যটি আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি সেটি হচ্ছে রাবার শ্রমিকদের যে লোকেশন থেকে তাদেরকে টাকা চাওয়া হচ্ছে সেটি ঈদগড় বা কক্সবাজার সীমান্তের খুব কাছাকাছি স্থান থেকে বলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে আসলে তারা কোন জায়গায় আছে সেটি বলা যাচ্ছে না। তবে পুলিশ যে বিষয়টি বলছে, আসলে ঘন ঘন রাবার শ্রমিক অপহরণ হওয়ার ঘটনার পর থেকে বিভিন্ন জায়গাগুলোতে যারা রাবার ব্যবসায়ী রয়েছে বা রাবার বাগানের মালিক রয়েছে তাদের সাথে তারা মত বিনিময় করছে এবং খুব শীঘ্রই তাদের নিজেদের আসলে নিরাপত্তা রক্ষী এবং নিরাপত্তা রক্ষীদেরকে আসলে তারা নিয়োগ করবে এবং বিভিন্ন জায়গাগুলোতে নিরাপত্তার মাধ্যমে আসলে এটা ঠেকানোর চেষ্টা করছে। তবে গত 18 মাসে প্রায় 50-এরও অধিক রাবার শ্রমিক বিভিন্নভাবে অপহরণ হয়েছে এবং মুক্তির বিনিময়ে তাদেরকে ছেড়ে আনা হয়েছে। জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাইক্ষ্যংছড়ির বাইশারীতে 6 রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী
ইয়াসিনুল হাকিম। যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামের স্টেশন রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। দুপুরে পূরবী বেকারিতে অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। তিনি বলেন, বেকারিতে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে। বৃষ্টির পানি টিনের চাল বেয়ে এসে পড়ছে খাদ্যপণ্যের উপকরণে। এছাড়া খাদ্যদ্রব্য তৈরিতে কুকিং পেপারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সংবাদপত্র, যার ক্ষতিকর দ্রব্য মিশে যাচ্ছে খাদ্যপণ্যে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ কারণে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। ডালডার মধ্যে বৃষ্টির পানি পড়তেছে, ডালডাটা যে সরিয়ে রাখবে সেটাও তারা করেনি। বৃষ্টির পানি ঠেকানো তাদের দায়িত্ব, এটাও করেনি। ডালডাও সরিয়ে রাখেনি। অন্য অন্য জায়গায় যে ময়লা আবর্জনা সেটা থেকে রীতিমতো দুর্গন্ধ বেরোচ্ছে। খাবারে তারা পত্রিকা ব্যবহার করছে, সেই পত্রিকার কালি কিন্তু খাবারের সাথে মিশে যাচ্ছে, কেকের সাথে মিশে যাচ্ছে। এটা তাদের একটা কুকিং পেপার, আমাদের নির্দেশনার কারণে কুকিং পেপার ক্রয়ও করেছে, দেখেছেন একটু আগে একটা পেপার দিয়েছে, তারা এটা যথাযথভাবে ব্যবহার করে না। তো আমরা তাদেরকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। পরবর্তীতে আমরা আইনানুগভাবে আরও কঠোর হব, যদি তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে যাব, যদি না মানে। চট্টগ্রামের সীতাকুণ্ডে একের পর এক শিপইয়ার্ডে হামলা, মালামালবাহী যানবাহনে বাধা, রাস্তা বন্ধ, লুটপাট এবং কর্মকর্তাদের হয়রানির ঘটনায় জাহাজ ভাঙা শিল্পের মালিকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। মালিকদের অভিযোগ, বিভিন্ন ইয়ার্ডে কর্মচারীদের পথ রোধ করে জিম্মি করার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাদের বহনকারী গাড়িতে হামলা, কর্মকর্তাদের মারধর এবং চাঁদা দাবি করা হয়। কয়েকটি শিপইয়ার্ডে টিনের বেড়া দিয়ে রাস্তাও বন্ধের অভিযোগ উঠেছে। একাধিক শিপইয়ার্ডে এ ধরনের ঘটনা ঘটায় মালিকদের সংগঠন বিএসবিআরএ জরুরি সভায় বসে। বৈঠক থেকে এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে কবিরা পর্যন্ত প্রায় 25 কিলোমিটার এলাকায় অর্ধশতাধিক শিপইয়ার্ড রয়েছে। তার মমতা বাইকে ওখানে নেয় মারি সে একটু মাস্তান রাখে অনেক সময় দারোয়ান থেকে সে দারোয়ান নিয়েছে, সিকিউরিটি ইনচার্জ হয়েছে, এর থেকে মাস্টার কাছে সাঁতার থাকতো, ব্যাগটা একটা কাটবো নিয়ে টিকে একটু বড় টাইপের লোক, তো মাস্টার কাছের মধ্যে এরা ওখানে নিয়ে আমার কোনো কাছে আসবার না। সে মাস্তানি করছে এখানে, কারণ তার বাড়ি এখানে কুমিরে কেমন মাস্তানি করবে, মাস্টার কাছে নেয় সে এখন আমাদের বিরুদ্ধে লাগে। আমাদের ইয়ারটা এখানে 5টা ইয়ার। রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। বৃষকেতু বাঘেছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার সাথে আটক হয়েছেন একই শাখার সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন। 2 জনকে দুপুরে রাঙ্গামাটি শহরের আদালত ভবন এলাকায় চিকিৎসকের চেম্বার থেকে বের হওয়ার সময় আটক করা হয়। তাদের আগের একটি মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। 2024 সালের 5 আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। বৃষকেতু 2014 থেকে 18 সাল পর্যন্ত রাঙ্গামাটির জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে পার্বত্য চট্টগ্রামে, সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আরও জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, জুবাইর 2017 সালে রাঙ্গামাটির আমি যে এখান থেকে দাঁড়িয়ে আছি সেখানেও পাহাড় ধসের ঘটনা ঘটে এবং তার নিচের যে অংশ সেখানে অনেক মানুষজন সেই সময় নিখোঁজ এবং পরে তাদেরকে উদ্ধার করা হয়। দীর্ঘ এত বছর পরেও যে বর্ষা মৌসুম আসলেই রাঙ্গামাটির যেসব এইসব এলাকাগুলোতে আসলে যে ঝুঁকি তৈরি হয় তার জন্য প্রশাসন সম্প্রতি সময়ে সভা করেছে এবং এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মানুষজনকে যে ঝুঁকি মুক্ত করার জন্য সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে এবং নিয়মিতই বর্ষা শুরু হলে আসলে সেই কাজটি নিয়মিত প্রশাসন করে। তবে এইসব এলাকাগুলোতে কোনো ধরনের পরিবর্তন হয়নি, মানুষজন সরে যায়নি। তবে এইসব মানুষজনের উল্টো এইসব জায়গাগুলোতে আরো বসতি স্থাপন বেড়েছে। তার একটি মূল কারণ হিসেবে এখানকার জনপ্রতিনিধি বা অন্যান্য সুশীল সমাজ যেটি বলছেন, এইসব এলাকাগুলোতে যে মানুষজনের সুবিধাজনক যে বিষয়গুলো হয়, রাস্তাঘাট সহ বিদ্যুতের এবং পৌরসভা থেকে যে সুযোগ সুবিধা দেওয়ার ফলে সেসব জায়গাগুলোতে বসতি স্থাপন বেড়েছে। যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব জায়গাগুলোতে উচ্ছেদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এইসব জায়গাগুলোতে বসতি স্থাপনের কোনো ধরনের বাধা কিন্তু প্রশাসন কখনোই দেয় না, যার ফলে এইসব স্থানগুলোতে বসতি স্থাপন দিন দিনই বাড়ছে। এই গত কয়েকদিনে আসলে তীব্র তাপদাহের পর আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টিপাতের যে আশঙ্কার কথা বলা হয়েছে, গতকাল বিকেল থেকে আমরা দেখছি কখনো মাঝারি কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, কখনো দমকা হাওয়া সহ বিভিন্ন
ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি গতকালকে থেকে, যার ফলে রাঙ্গামাটির যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ যে 31টি ঝুঁকিপূর্ণ স্থান নির্ধারণ করা হয়েছে, সেসব জায়গাগুলোতে মানুষজন সরে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা শুরু হয়েছে এবং রাঙ্গামাটির শহর সহ যে 10টি উপজেলায় 41টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এইসব যে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদের সাথে কথা বলে তারা যেটি বলছে, তারা এখন পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা অতিমাত্রা না হওয়ার কারণে তারা এখন পর্যন্ত সেসব জায়গাগুলো সরে যাওয়ার জন্য চিন্তা করছে না, বা এই বর্ষার মাত্রা যদি বাড়ে তখনই আসলে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন বলে তারা জানিয়েছেন। জোবাইর, এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে পার্বত্য চট্টগ্রামে। রাঙ্গামাটি থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। রাঙ্গামাটির বাঘেছড়ির বর্তল এলাকায় কাঁচালং নদীর উপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে স্থানীয় হাজারো বাসিন্দা। বর্ষাকালে তীব্র স্রোতের কারণে ঝুঁকি বাড়ে কয়েক গুণ। বাঁশের নৌকা বেঁধে পারাপার হন এলাকার বাসিন্দারা। তীব্র স্রোতের কারণে প্রাণহানির মতো ঘটনা ঘটে বলে জানান বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বারবার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও সেতুটি নির্মাণে কোনো অগ্রগতি নেই। শিক্ষার্থী, অসুস্থ রোগী কিংবা দৈনন্দিন কাজে প্রতিদিনই হাজারো মানুষ এমন ঝুঁকি নিয়ে চলাচল করছে এ পথে। তাই এখানকার প্রায় 12,000 বাসিন্দা দাবি জানান দ্রুত যেন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নদীটা পার হওয়ার জন্য অনেক ঝুঁকিপূর্ণ থাকে এবং আমাদের অনেক সমস্যা হয়। বৃষ্টির সময় স্কুলে আসতে অনেক সমস্যা হয়, নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে বন্যা হইলে তখন আমাদের নৌকা পার হইতে অনেক ঝুঁকিপূর্ণ হয়। আমাদের এখানে নদী পারাপারের সময় নানা দুর্ঘটনা ঘটে থাকে, তাই সরকারের কাছে আমাদের আবেদন, আমরা একটি এখানে ব্রিজ চাচ্ছি। একটি ব্রিজের অভাবে 10-12 কিলোমিটার গাড়ি নিয়ে ঘুরে আসতে হয়। বর্ষার মৌসুমে যখন পানির স্রোত বেড়ে যায় তখন এখানে পারাপারে অনেক সমস্যা হয়। চাহিদা সকল জনগণেরই, কিন্তু বিগত সরকার প্রতিশ্রুতি দিয়ে থাকলেও আমাদেরকে বাস্তবায়ন করে নাই। প্রতি বছরে 2-1টা দুর্ঘটনা ঘটে থাকে, অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই দাবিটুকু বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। হালদা নদীর দূষণ রোধে বর্জ্য ফেলা বন্ধে নদী পাড়ের মানুষদের এবং প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের সতর্ক করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। গতকাল বিকেলে সাত্তারঘাটে অংশীজনদের সাথে মত বিনিময়কালে তিনি এ তাগিদ দেন। এ সময় ভোজপুরে রাবার ড্যামের কারণে মাছের প্রজনন ব্যাহত হওয়ার বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্টদের সময় উপযোগী পদক্ষেপ নিতে বলেন, যাতে কৃষির ক্ষতি না হয়। অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ ছাড়াও নদী পরিদর্শন এবং মাছের পোনা অবমুক্ত করেন মৎস্যমন্ত্রী। পরে একটি হ্যাচারি ঘুরে দেখেন আমিনুর রশিদ। স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী বীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই সময় উপস্থিত ছিলেন। অবৈধ অনুপ্রবেশ সহ অপরাধ কর্মকাণ্ড রোধে জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির দীঘিনালার সীমান্ত গ্রামে সভা করেছে বিজিবি। সকালে 7 বিজিবি জোনের আয়োজনে এ সভা হয় বাবুছড়া ইউনিয়নের সীমান্তবর্তী ধনপাড়া সরকারি স্কুল মাঠে। সভায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহায়তা চান বিজিবি কর্মকর্তারা। বলেন, মানুষের সচেতনতা ছাড়া সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। পরে সুবিধা বঞ্চিতদের চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা দেয় বিজিবি। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমদ ইবনে রিয়াজ এ সময় উপস্থিত ছিলেন।